কলকাতা, বাঙালি আর ফুটবল জাস্ট তিনটে সিনোনিম। গর্বের সাথে আজও আমরা গান গাই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কিন্তু সেই গর্বের ওপর চুনকালি লাগিয়ে দিয়ে বিশ্বের দরবারে আজ আমরা হাসির পাত্র। আমরা মেসির মতো ফুটবলারকে অপমান করলাম। আমরা দেখিয়ে দিলাম আমাদের নেতা, মন্ত্রী, অভিনেতা, অভিনেত্রীরা কি ভয়ানক হ্যাংলামি করতে পারেন, আর আমরা সাধারণ মানুষেরা কিভাবে উন্মত্ত হতে পারি। ফুটবল আমাদের কাছে একটা আবেগ, আর মেসি ফুটবলের রাজপুত্র, অনেকের কাছে প্রায় ঈশ্বর। সত্যিই তো, এই শহরে আজও লোকজন মারাদোনার পোস্টারে ফুল দেয়, মারাদোনার মৃত্যুদিনে উপোস রাখে। তাই যখন শোনা গেল সেই শহরে মেসি আসছেন, a huge excitement was obvious। শহরটা যেন হঠাৎ 1986-এ ফিরে গেছিল। মেসি তো শুধু মেসি নন, তিনি তো মারাদোনারই প্রতিভু। তাই এক ঝলক দেখার জন্য, হ্যাঁ, এটা জানাই ছিল যে কোনো ফুটবল ম্যাচ না, শুধুমাত্র রক্ত মাংসের মেসিকে স্বচক্ষে দেখা যাবে। মাঠে থাকবেন মাত্র 45 মিনিট। কিন্তু এত কলকাতা, যেখানে বিষয় যখন ফুটবল, তখন আমরা যুক্তির ধার ধারি না। এখানে ছেলেকে শ্মশানে পুড়িয়ে বাবা প্রিয় টিমের খেলা দেখতে সোজা মাঠে চলে যান। এখানে মাঠে গিয়ে খেলা দেখার জন্য বিয়ের ডেট চেঞ্জ করা হয়। তাই 8,000, 10,000, কেউ কেউ দিলেন 12,000, শুধু এক ঝলক, কিন্তু একটা লাইফ টাইম মোমেন্ট। হাইপ, আবেগ, হেডলাইন সব ছিল। সাজো সাজো রব ছিল, 70 ফুটের মূর্তি ছিল। যদিও সেই মূর্তি দেখে মেসি যে একদমই খুশি হবেন না, ঋত্বিক রোশন বা মোহনবাগানের ফুটবলার মনবীর সিং বেশি খুশি হতে পারেন, সেটা একটা অন্য গল্প। কিন্তু যেটা ছিল না সেটা হলো যথার্থ আয়োজন। আর এখানেই শুরু হয় আসল মেস। মেসি মাঠে ঢুকলেন, কিন্তু সাধারণ মানুষের চোখে পড়ল না। পড়বেই বা কি করে? মেসির চারপাশে তখন রাজ্যের মন্ত্রী, কিছু রাজনীতিবিদ, লোকাল সেলিব্রিটি, কলকাতার কিছু ক্লাবের কর্মকর্তা, ইনফ্লুয়েন্সার। তারা হ্যাংলার মতো মেসি, সুয়ারেজ, ডিপলকে জড়িয়ে ধরছেন, সেলফি তুলছেন, আর স্ট্যান্ডে বসে থাকা হাজার হাজার টিকিট কাটা মানুষ দেখছেন শুধু পিঠ আর মাথার ভিড়। ফুটবল নয়, ফুটবলারও নয়, নেতা, মন্ত্রী আর ভিআইপিদের একটা প্রসেশন যেন। প্ল্যান ছিল 45 মিনিট মাঠে থাকবেন, পুরো স্টেডিয়ামে ল্যাপ অফ অনার, হালকা কিক অ্যাবাউট। কিন্তু বাস্তবে মেসিরা পেলেন কনুইয়ের গুঁতো, নখের খিমচি, কটকটি, চেপটি, ফুলঝুরি, ঘনাদা, ন্যাপলা, রতনদের মতো লোকালে বিশ্ববিখ্যাত সেলিব্রিটিদের সাথে সেলফি। অগত্যা 20 থেকে 22 মিনিট, ব্যাস। তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি হাল মেসিদের। তাই জামা কাপড় খুলে নেওয়ার আগেই মানে এবং একদম সঠিক পদক্ষেপ নিয়ে পালিয়ে বাঁচলেন তারা। এবার নিজেকে ওই ফ্যানের জায়গায় রাখুন। প্রায় 12,000 টাকা খরচা করেছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, গরম, ভিড়, ধাক্কাধাক্কি, আর শেষে এক ঝলকও দেখা গেল না মেসিকে। লোকজন বলতে শুরু করলো, আমাদের ঠকানো হয়েছে, আমরা চিটেড। এটা কি সার্কাস? স্বাভাবিকভাবেই রাগ, হতাশা, অপমান। আর কে না জানে, আমরা রেগে গেলে বাপের কুপুত্তুর, তখন পাবলিকের মার কেওড়াতলা পার। তারপর তো যা হওয়ার তাই হলো। চেয়ার ভাঙলো, চেয়ার ছোড়া হলো, প্লাস্টিক বোতল ছোড়া হলো, স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট, মাঠে ঢুকে পড়া, পুলিশের সাথে হাতাহাতি। অনভিপ্রেত। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই রাগটা বা এই রিয়াকশনগুলো কি একদমই অকারণ ছিল? অতঃপর টাইম ফর ড্যামেজ কন্ট্রোল। যত দোষ নন্দ ঘোষ। তাই সব ব্যাটাকে ছেড়ে মূল ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হলো। হ্যাঁ, আলটিমেট অ্যাকাউন্টেবিলিটি ওনার। কিন্তু বেশ কিছু ভিডিওতে পরিষ্কার দেখা গেছে শতদ্রু বাবুর অসহায়তা এবং হতাশা। এনাকে বাবু বললে কেউ বকা দেবেন না আশা করি। রাজ্যের মন্ত্রী একে তাকে টেনে এনে মেসির পাশে ছবি তোলাচ্ছেন, হতাশায় মাথা নাড়ছেন শতদ্রু বাবু। এক ক্লাবের কর্মকর্তাকে তো রীতিমতো ধাক্কাও দিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেন টুইট করে, তদন্ত কমিশনের ডাক দিলেন। সেই সেলফি মন্ত্রী আবার ভুলে ভরা একটা চিঠি লিখে পদত্যাগ করতে চাইলেন। মানে সত্যি, বরুণ গ্রোভার চেনেন তো, একজন নাম করা স্ট্যান্ড আপ কমেডিয়ান, একটা শোতে বলেছিলেন, আমাদের জোক লেখার আর দরকার হয় না আজকাল। আমাদের চারপাশে যা ঘটছে সেগুলো জাস্ট বলতে থাকি, লোকে হাসতে হাসতে পাগল হয়ে যায়। সেইটা মনে পড়ে গেল। আর আমাদের এই শহরেই তো একবার মিসম্যানেজমেন্টের ফলে পৃথিবী থেকেই চলে গেছিলেন কে। কারুর কোনো শাস্তি হয়েছে বলে তো শুনিনি। তাই এই তদন্ত কমিশন সবশেষে এক বৃহৎ অশ্বডিম্ব ফেরত দিলে আমরা নিশ্চয়ই অবাক হব না। যদিও তার অনেক আগে আমরা নিজেরাই এটা ভুলে যাব পুরোপুরি। তবে একটা একটু অস্বস্তিকর প্রশ্ন না করে পারছি না, সব দোষ কি শুধুই প্রশাসনের বা আয়োজকদের? আমার তো মনে হয় একটু নিজেদের দিকেও তাকিয়ে দেখা উচিত। আপনারা জানেন তো,
এই বছরটা ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে খারাপ বছরগুলোর একটা। আইএসএল অনিশ্চিত, আই লিগ অনিশ্চিত, ফিফার ব্যান থ্রেট আবার ঘোরাফেরা করছে, রাজনৈতিক হস্তক্ষেপে ফুটবল প্রশাসন ভেঙে পড়েছে, গ্রাসরুট অবহেলিত, ইউথ ডেভেলপমেন্ট ফাইলের ভিতরে। মানে যে কোনো সময় ভারতে ফুটবল খেলা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, বিশ্ব দরবারে বেআইনি হয়ে যেতে পারে ভারতে ফুটবল। বেশ কিছু ক্লাব কিন্তু খেলোয়াড় আর কর্মীদের মাইনে বন্ধ করে দিয়েছে এবছর। আর ঠিক এই সময় আমরা কোটি কোটি টাকা খরচ করছি একজন ফুটবলারকে কয়েক মিনিটের জন্য শুধুমাত্র চোখের দেখা দেখতে। এই ইভেন্টটার সম্ভাব্য খরচ জানেন? স্টেডিয়াম ভাড়া, আন্তর্জাতিক সিকিউরিটি, মেসির অ্যাপিয়ারেন্স ফি, লজিস্টিক, পিআর, রিপোর্ট অনুযায়ী মোটামুটি খরচ 20 থেকে 25 কোটি টাকা জাস্ট ফর আ নন প্লেইং অ্যাপিয়ারেন্স ইভেন্ট। এবার ইনকাম সাইডটা ধরুন, স্টেডিয়ামে প্রায় 55 থেকে 60,000 লোক ছিল। গড় টিকিটের দাম যদি ধরি 6,000 থেকে 7,000 টাকা মতো, মানে ওই লো হাই মিলিয়ে শুধু টিকিট থেকেই রোজগার 35 থেকে 40 কোটি। তার সঙ্গে স্পন্সরশিপ, ব্র্যান্ড অ্যাসোসিয়েশন, মার্চেন্ডাইজ, মিডিয়া রাইটস, মোট রেভিনিউ সহজেই 45 থেকে 50 কোটি প্লাস। তারপর এক ব্যবসাদারের ব্যাংক অ্যাকাউন্টে বেশ অনেকটা টাকা যোগ হলো, হয়তো পার্টি ফান্ডেও বেশ কিছু টাকা জমা পড়লো, আর অবশ্যই বেশ কিছু ভিআইপিদের বাড়ির দেওয়ালে বেশ বড় সড়ো একটা ফটো লাগলো। খুব ভুল প্রশ্ন হবে কি যদি বলি এত টাকার বিনিময়ে ভারতীয় ফুটবল কি পেল বলুন তো? কোনো একাডেমি বানানো, কোনো গ্রাসরুট প্রোগ্রাম, কোনো নতুন ফান্ড পেল, কোনো লোকাল প্লেয়ার কোনো সুযোগ পেল? সব কটার উত্তর কিন্তু না। পেলাম কি? একদিনের হাইপ, একটা ব্যর্থ ইভেন্ট, একটা ক্ষতবিক্ষত স্টেডিয়াম, আর বিশ্বের দরবারে এক রাশ লজ্জা। কেউ বলতে পারেন মেসিকে দেখতে পাওয়াটাই ইন্সপিরেশন। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু ইন্সপিরেশন তখনই কাজ করে যখন তারপরে একটা পথ থাকে। বুকে হাত রেখে বলতে পারবেন কি যে আপনি বিশ্বাস করেন ভারতীয় ফুটবলের সামনে কোনো ভবিষ্যৎ আছে? আমার পছন্দের একজন রাইটার হু ইজ ভেরি পপুলার ইন সোশ্যাল মিডিয়া, সৌম্য চট্টোপাধ্যায়, তার লেখায় লিখেছেন, আই কোট, আজ কলকাতায় কোনো স্পোর্টিং ইভেন্ট ছিল না, যেটা ছিল সেটা স্পেকটাকল। When a sportsman is stripped of sports and reduced to presence alone, he stops being an athlete and becomes an instrument. একদম আমার মনের কথা বলেছেন সৌম্য। মাঠে মেসি আর মাঠের বাইরের মেসি এক নয়। খেলার সময় তিনি জিনিয়াস, খেলা না হলে তিনি জাস্ট একজন অতিথি। আর এই এক অতিথিকে দেখার জন্য এত দাম, এত বিশৃঙ্খলা, এত আত্মসমর্পণ কলকাতা ফুটবল বোঝে। কিন্তু আমরা কি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা বুঝতে পারছি? হোয়াটস গোয়িং অন? ভারতীয় ফুটবলের জন্য এই 100 কোটি টাকা কি আরো ভালোভাবে খরচা করা যেত না?